সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা গত অনুষ্ঠানে যে সাবজেক্টটা ছিল, যে বিষয়টা ছিল, তারই একটু ধারাবাহিকতা আরেকটি বিষয় দেয়া হয়েছে। গত অনুষ্ঠানে ছিল যে যারা নার্সিসিজমে ভুগছে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে সংক্ষেপে এনপিডি বলা হয়, সেই ধরনের মায়েদের সন্তানরা, বিশেষ করে মেয়ের সন্তানরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাইছি যে এই যে সন্তানরা কষ্ট পাচ্ছে, মেয়ে সন্তানরা বিশেষ করে, মায়ের এই ধরনের একটা ডিসঅর্ডার থাকার কারণে, এটা এক ধরনের ব্যক্তিত্বের বৈকল্য বলা যেতে পারে বা ডিসঅর্ডারও বলা যেতে পারে, এর কারণে মেয়ে সন্তানরা সাফার করে, এটা অনেক গবেষণায় এসেছে। এবং আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে এই যে মেয়ে সন্তানরা কষ্ট পাচ্ছে, তারা কিভাবে নিজেকে হেল্প করবে বা কিভাবে হিল করবে, তাদের যে যন্ত্রণাটা হচ্ছে ভেতরে, এটা কি করে একটু কমাতে পারে, সে নিজে কিভাবে হিল করতে পারে বা কিভাবে সেবা নিয়ে হিল করতে পারে, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছে তাদের সাথে। একজন হচ্ছে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ। তুমি অনেকদিন পরে আজকে এসছো, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। সেলিনা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। আরেকজন হচ্ছে জিয়ানুর কবির। জিয়ানুর, তুমিও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে, তুমিও অনেকবার এসেছো। তো আমরা শুরু করি, তোমাকে দিয়ে শুরু করব। আজকে অনেকদিন পরে এসছো, তুমি শুরু করো। আসলে আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইদানিং দেখছি নার্সিসিজম অনেক বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরা সবাই একটু আমি করছি বেশি। সেটাই। তবে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এজন্য যে যারা নার্সিসিস্টিক তারা কিন্তু খুব কম আসে হচ্ছে তাদের সাথে যারা বসবাস করে। যদি ওয়াইফ হয় তাহলে হাজবেন্ড আসে, হাজবেন্ড হলে ওয়াইফ আসে, কিংবা এখন বাচ্চারাও আসে। কিন্তু বাচ্চারা অনেক সময় ধরতেই পারে না যে আসলে সমস্যাটা কার। তো অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের একদম সেলফ এস্টিম ভেঙে যায়, একদম ডাউন হয়ে যায়, তারপর সাথে সাথে কনফিডেন্স কমে যায়। তারা বুঝতে পারে না যে আসলে সমস্যাটা কার। অধিকাংশ সময়ে বাচ্চারা, বিশেষ করে টিনেজের বাচ্চারা, এমনকি ছোট বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চাদের উপর বেশি প্রভাব পড়ে। সেটা হচ্ছে যে ওরা অনেক সময় মনে করে যে ওরা গুড ফর নাথিং। ওরা যেহেতু কোনোভাবেই কাউকে সন্তুষ্ট করতে পারছে না, বিশেষ করে মাকে, তো মার সাথে তো তার মাই তো যদি নার্সিসিজমে ভোগেন, তাহলে দেখা যায় যে বাচ্চাটাকে কিন্তু অনেক আনকন্ডিশনাল লাভ সেটা করেন না, কন্ডিশনাল লাভটা, যে তুমি যদি এটা করো তাহলে আমি তোমার সাথে আছি। আর খুব ব্লেম করতে থাকেন যে তুমি এটা পারো নাই, এটা করো নাই, তোমার মতো মেয়ে হয় না, তোমার মধ্যে কোনো কোয়ালিটি নাই, তুমি কিছুই পারো না, অমুক দেখো, ক্রিটিসিজম যেমন করে অন্যের সাথে তুলনা করে, নিজেকেও উদাহরণ হিসেবে নিজেকেও বলে দেখো আমি কত স্মার্ট, আমি কত কিছু করছি, আমার সময় আমি এটা করেছিলাম, তুমি কেন পারছো না, আমার মেয়ে হয়ে কেন পারছো না, এই ব্যাপারগুলো বলতে থাকে। তখন ওর কাছে মনে হয় যে আসলেই তো আমি পারছি না, আসলেই তো আমার চেয়ে আমার মা তো অনেক। আবার অনেক সময় তারা ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকেন, বলতে থাকেন যে আমি তোমার জন্য এত কিছু করেছি, আমি তোমার জন্য এত খরচ করি, আমি তোমার জন্য এত কষ্ট করেছি, তুমি আমার জন্য কি করলে। তো ওই যে ব্যাপারটা, তখন যেটা হয় যে ও মনে করে আসলেই তো করেছে, আমি তো আসলেই কিছু করিনি, পারছি না। তো এটাতে যেটা হয় যে ওর একদম সেলফ এস্টিম লো হয়ে যায়, কনফিডেন্স ভেঙে যায়, যেটা বললাম যে ও গুড ফর নাথিং মনে করতে থাকে নিজেকে, ও পিপল প্লিজার হয়ে যায়। দেখা যায় যে ও মানুষের ভ্যালিডেশন পাওয়ার জন্য ও শুধু মানুষকে খুশি করতে চায়, আর ওর নিজের দিকটা দেখবে সেটা সে ভুলেই যায়। যখন নিজের দিকটা দেখতে চায় মাঝে মাঝে, তখন আবার গিল্টি ফিলিংয়ে ভুগে যে আমি আমারটা দেখলাম, এটা আমি ঠিক করলাম, আমি তো স্বার্থপর হয়ে যাচ্ছি কিনা। অথচ নার্সিসিস্টিক মাই কিন্তু স্বার্থপর হয়ে সবসময় ওকে ব্যবহার করছে। যেহেতু নার্সিসিজমের কিছু ক্রাইটেরিয়াই আছে যে অন্যদেরকে ব্যবহার করা, অন্যের প্রতি একদমই এমপ্যাথি না থাকা, তাদের পার্সপেক্টিভ না বোঝা, এবং নিজেকে অনেক বড় ভাবা, নিজের মধ্যে অনেক ভালো গুণ আছে মনে করা, এবং সবসময় তার প্রশংসা করতে হবে, তাকে ভালো বলতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চাটা যখন নিজে এইসব কথা শুনে চুপ হয়ে যাচ্ছে,
তখন আবার সে বিরক্ত হচ্ছে। আরেকটা বাচ্চা অনেক সময় দেখা যায় বাচ্চাদের নার্সিসিজমের যে মা ভোগেন তাদের বাচ্চাদেরও কেউ কেউ কিন্তু নার্সিসিজমে ভোগেন। তো যেই বাচ্চাটা নার্সিসিজমে ভুগছে তাকে দলে টানেন, আর যে ভুগছে না তার অবস্থা খারাপ। একটু খুব ইন্টারেস্টিং জায়গাতে তুমি এসছো, একটা ফোন নিয়ে আসি চট করে, আমাদের বিরতির সময় হয়ে যায় তো একটু ফোন নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি সবাই। জি, আমি ম্যাডাম ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে পারছি বলে। আমি আসলে যেটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমায় অনেক কিছুতেই ইদানিং লক্ষ্য করছি যে সামান্য কোনো কিছু যেটা আমার মনের সাথে মিলছে না সেটা আমি নিতে পারতেছি না, রাগ হয়ে যাচ্ছে সিম্পল ব্যাপারগুলোতে। এটা আসলে ঘটনা শুরু হয়েছে আমার, যেটা আমি নিজে যেটা অবজার্ভ করছি, মনে হয়েছে আমার মা মারা গেছে 4.5 বছরের মতো। আচ্ছা। তো মা মারা যাওয়ার পর থেকে আমি আগে আমার যত কিছু সবকিছু আমার মায়ের সাথে মোটামুটি আমি শেয়ার করতে পারতাম। এখন আমার আসলে ওই রকম শেয়ার করার মতো বা বিশ্বাস করার মতো আমার কাছে মনে হয় না যে কেউ আমার আছে ওই রকম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সিম্পল যে জিনিসগুলো না বলতে পারার কারণে কাউকে কোনো কিছু বলতে চাচ্ছে, সে হয়তো আমার পুরো কথা শুনছে না, অর্ধেক কথার মাঝখান থেকে হয়তো সে আমাকে অ্যাজাম্পশন করতেছে বা কিছু করতেছে, এটা আমার মনে হয় আমাকে থামিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি আমার মানে মতের বিপক্ষে যে কোনো কথা বললে তখন দেখা যাচ্ছে সেটা আমি আর নিতে পারি না। আচ্ছা, এটার ক্ষেত্রে ম্যাডাম আমি কি করতে পারি এখন? থ্যাংক ইউ। খুব সুন্দর একটা, মানে সুন্দর বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরার জন্য। একটু যদি আমরা জানতে পারতাম যে বয়সটা কত এখন? আমার বয়স এখন 41। আর পরিবারে কে কে আছে? আমার স্ত্রী আছে, আমার 3টা মেয়ে আছে। আচ্ছা, ওকে। আর মানে সবাই তো এখন আলাদা আলাদা থাকি। আমার 2টো বোন আছে, 2টো ভাই, আমরা 2 ভাই। বোন 2টা গ্রামে থাকে। ঠিক আছে। ছোট ভাই ওর মতো জব করে আলাদা থাকে, আমি আমার মতো থাকি। আর ভাই বোনের মধ্যে কত নাম্বার সন্তান? আমি 3 নম্বর। 3 নাম্বার। 2টা বোন বড়, আমি এরপর আমার ছোট ভাই। 2 বোন বড় না? জি। 2 বোনের পরে ভাই? জি, আমি 2 বোনের পরে আমি। আচ্ছা। তো আমাদের দেশে যেহেতু ছেলে সন্তান আসুক আমাদের জীবনে, এটা আমরা খুব সমাজের একটা মানে প্রত্যাশা থাকে। তো 2 বোনের পরে ভাই হওয়ার কারণে কি একটু আদরটা বেশি করেছেন মা? জি, আমাকে সব ক্ষেত্রে একটু প্রায়োরিটিটা বেশি দিয়েছেন। ওকে। সো অনেক সময় কি বোনদের এটা থেকে একটু মন খারাপ হতো? না, ওরাও আমাকে খুব আদর করতো। বোনরাও খুব আদর করেছে। এখনো করে, ওরা আমাকে এখনো সেটাই করে। আচ্ছা, মানে ভাইয়ের জন্য তাদের সব সময় ভালোবাসা স্নেহ ছিল। আর ভালোবাসার সম্পর্কটা আগের মতোই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই ফিনান্সিয়াল ব্যাপারগুলোর কারণে অনেক সময় মনে হয় যে কিছুটা মনে হয় জেলাস ফিল করে। একটু দূরত্ব আমাকে প্রমাণ মানে সরাসরি বলে না, ভিতরে ভিতরে আমি সেটা বুঝতে পারি হয়তো। ওকে। আর কি ভাই আছে? আর ছোট আর ভাই নাই? আমার ছোট ভাই একজন আছে। আচ্ছা, 4 ভাই বোন কি? আমরা 4 ভাই বোন। ওকে। আর মা মারা গেছেন 4.5 বছর না? জি, 4.5 বছর। আচ্ছা। মা কি অসুস্থ ছিলেন? জি, মা আসলে অসুস্থ ওরকম না, আমার বাসায় ছিলেন। ওনার ডায়াবেটিস ছিল কিন্তু উনি নিয়ন্ত্রণে রাখতেন, অন্যান্য অসুস্থ যেটা ছিল সবই নিয়ন্ত্রণ ছিল। তো আমার বাসা ঢাকা থেকে যখন আমি মাকে, তিনি একাই মুভ করছে, আমার গ্রামের বাড়ি পাবনা। আচ্ছা, ঠিক আছে। যখন মাকে আমি গাড়িতে তুলে দিলাম সকালবেলা, দুজন আমার বাসা থেকে নিয়ে ভোরে গেলাম টার্মিনালে, গিয়ে দুজন একসাথে নাস্তাও করলাম, মাকে গাড়িতে তুলে দিলাম, গেল ঠিক মতো পৌঁছালো, কথাও বললো। এরপরে যা আমার ছোট বোনের বাসা আমাদের বাড়ি থেকে 7 কিলো আগে, ওখানে আগে যা উঠলো, আমাকে বলতো বাবা ওখানে আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না, এখানে আমি একদিন থাকি, তুমি কি বলো? আমি বললাম মা আপনার ইচ্ছা, বোনে যদি আপনার মেয়ে ওখানে থাকতে থাকেন। মা সঙ্গে থাকতেন? মা কি সঙ্গে থাকতেন? মা না, মা আমার সাথে থাকতেন না। মা গভর্নমেন্ট জব করতেন, তো পরে আমাকে আমি মানে এক ধরনের চাপ দিয়ে আমি চাকরি থেকে রিটায়ার করাইছি। মা আপনার আর কষ্ট করতে হবে না, অনেক কিছু করছেন, এখন আর দরকার নেই। তো
তো মাও সেটা মেনে নেওয়ার পরে তারপর থেকে কি ছেলের সঙ্গে থাকতেন? সরি, তারপর থেকে ছেলের সঙ্গে এসে থাকতেন? না, আমার কাছে তারপরও তিনি থাকতেন না, আসা যাওয়া করতেন। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দ্রুত কোশ্চেন করছি, একটু বিরতির সময় হয়ে যায় তো সেজন্য প্রশ্নগুলো করে নিচ্ছি। আর একটু জানতে চাচ্ছিলাম যে মানে এই যে 2 বোনের পরে ছেলে সন্তান, এটাতে তো বোঝাই যাচ্ছে মার মনোযোগটা একটু বেশি ছিল। আর বাবা মার জীবনটা কেমন ছিল? বাবা কি বেঁচে আছেন? না, বাবা মার সাথে আমার বাবা মার সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। বাবা মা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল না? না, খুব একটা ভালো সম্পর্ক ছিল না। আমার বাবা মানে আরেকটা বিয়ে করছিলেন, সে ওখানে থাকতেন, মা কষ্ট পেয়েছেন। আচ্ছা, আরেকটা জানতে চাচ্ছিলাম এখনকার বিবাহিত জীবনটা কেমন চলছে স্ত্রীর সাথে? এটাই ম্যাডাম, আমি এখন এমনি আমরা খুবই ভালো, সবই ঠিকঠাক আছে। দেখা যায় ছোট ছোট ব্যাপারগুলো আমি হয়তো বলতেছি যে বাথরুমের লাইটটা অফ রাখো, সে হয়তো অফ রাখতেছে না, মানে আমার ওয়াইফের কথা বলতেছি আর কি। দেখা গেল সে বাড়িতে আমি বারবার একই জিনিস বলতে আমার আবার বোর ফিক্স হয়ে যায়। ছোট ছোট চিলি ম্যাটার যেগুলো আসলে কাউকে কমপ্লেন করার মতো ব্যাপার না, কিন্তু ওইগুলো আমার কেমন যেন আমাকে ফেরা দেয় যে আমি বললাম তবু সেটা রাখলো না বা করলো না, একটু রাগ উঠে যাচ্ছে সেটা থেকে। হ্যাঁ, রাগ উঠে যায় নিজেকে। দেখা যায় যে ছোট ছোট জিনিস অনেকদিন বলতে পারি না, হঠাৎ করে একদিন রেগে যাচ্ছে, হঠাৎ সেটা দেখা যাচ্ছে। এবং রাগ করে কি একটু মানে গায়ে হাত তোলার ব্যাপারও হয়ে যায়? হ্যাঁ, এরকম হয়ে যায়। আমি দেখা যায় 3-4 মাস মনের মধ্যে যুদ্ধ করে থাকতে থাকতে কোন একটা দিন বিস্ফোরণ হঠাৎ করে আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে গায়ে হাত তুলে ফেলছি, এরকম হয়ে যায়। আচ্ছা, আর বাচ্চাদের সাথে? সরি, সন্তান আছে তো? হ্যাঁ, আমার 3টা মেয়ে আছে। আমার 3টা মেয়ে। আচ্ছা, ওদের সাথে রাগ হয় কখনো? ওদের উপর রাগ? আমি খুব একটা রাগ করি না, কারণ আমি তো আসলে রাগটা কাজ করে স্ত্রীর উপরেই বেশি। প্রশ্নটা ছিল যে এই রাগটা কিভাবে আমি হ্যান্ডেল করব, তাই তো, ম্যানেজ করব সেটা। আমি আসলে এইটাই ম্যাডাম, আসলে ও কিন্তু আমি বুঝি যে আমার 3টা বাচ্চাকে আমার ফ্যামিলিকে সব ট্র্যাক কেয়ার করতেছে, সবই ঠিক আছে, কিন্তু আমি আসলে আমার মাঝে মাঝে মনে হয় একটু লাইনে, হ্যাঁ একটু লাইনে থাকতে হবে। আমাদের বিরতির সময় হয়ে যাবে তো, একটু অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকতে হবে কষ্ট করে, তাড়াতাড়ি। আপনার ওয়াইফ কিছু করেন, বাইরে কাজ করেন? না না, ও ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার কমপ্লিট করতে ফুড এন্ড নিউট্রিশনে, কিন্তু বাচ্চাদের জন্য আর কোনো জব করে না। আপনার কি মনে হয় যে উনি আপনার ইনস্ট্রাকশন ফলো করেন না বা আপনাকে পাত্তা দেন না, গুরুত্ব কম দেন, এরকম মনে হয়? জি জি ম্যাডাম। এটা কি বিয়ের পর থেকেই মনে হয় না ইদানিং মনে হয়? না, বিয়ের পর থেকেই মনে হয় যে উনি যেটা বুঝেন সেটাই করেন, আপনাকে তেমন গুরুত্ব দেন না, এরকম মনে হয়? জি ম্যাডাম, এরকম। আচ্ছা, আপনার মায়ের সাথে আপনি অনেক শেয়ার করতেন, আপনার ওয়াইফের সাথে কি আপনি শেয়ার করতেন আপনার কথা বা আপনার পছন্দের জিনিসগুলো বা বাইরে কি হয়েছে না? আমি শেয়ার করতে চাই, কিন্তু আমি আসলে শেয়ার করতে পারি না। ও আসলে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনে না। মনে হয় শোনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কি সবসময় মনে হয় যে ও নিজের দিকটাই নিজে যেভাবে বুঝে সেভাবেই করে, অন্যদেরকে অতটা গুরুত্ব দেয় না? কিন্তু ওর নামে কিন্তু অন্য কেউ কমপ্লেন করে, বাকি সব কাছে ভালো, শুধু আমার এই কমপ্লেন গুলো আমারই, মানে আমি মনে হয় যে আমাকে শুধু করে না, এরকম। ঠিক আছে সেলিনা, ওর একটা প্রশ্ন আছে, চটপট করে। রাগ করলে আপনি সাধারণত কি কি আচরণ করেন? রাগ করার পর আমি চুপ হয়ে যাওয়ার চেষ্টা করি। এরপরে যখন আমাকে কথা বলতে চায় তখন দেখা যায় যে ওই গায়ে হাত তোলার পর্যায়ে চলে যায়। এছাড়া আমার অন্য কোনো সমস্যা হয় না, তো আমি চলেও যাই অনেক সময়, চুপ করে চিল্লাচিল্লি করি। চিল্লাচিল্লির পর্যায়ে একটা পর্যায়ে যখন দেখি যে সে আমার সাথে চিল্লাচিল্লি করছে, যখন সে থামতেছে না, আমিও চিল্লাচিল্লির একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমি গায়ে হাত তুলছি। আবার অনেক সময় দেখা যায় আমি গায়ে হাত তুলছি না, সে নিজে নিজে দেয়ালে মাথা ঠুকাচ্ছে, হাতে কামড় দিচ্ছে, বাড়ি দিচ্ছে, এরকম যখন করে থামাতে বলে তখন সেটা করে না। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। খুবই মানে একটা মানে প্রয়োজনীয় মানে ঘটনা, মানে প্রয়োজনীয় না, প্রয়োজনীয় ইস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি, কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছে। এবং অনেক অনেক ধন্যবাদ এই কারণে যে নিজের কথা, নিজের রাগের কথা নিজে বলাটা সহজে বলে না মানুষ, সেজন্য একটা বিশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর।
আর আমরা আজকে যে বিষয় নিয়ে শুরু করেছিলাম আলোচনা, সেটা ছিল যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যখন মা ভুগছেন সেই মেয়েদের খুব কষ্ট হয় এবং এই মেয়েরা কি করে নিজেকে হেল্প করবে। তো সেটা আমরা বেশি আলোচনা করতে পারিনি, আমরা কিছুটা আলোচনা করেছি বিরতির আগে। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, তার বিষয়টা নিয়ে একটু আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি, তারা আলোচনা করবে। জিয়ানুর, তুমি আগে যদি একটু বলো। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে উনি যেটা বললেন, ওনার মার সাথে ওনার খুব বেশি ইন্টিমেসি বা অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল, বা খুব বেশি মাকে আপন মনে করতেন এবং সব কিছু শেয়ার করতেন। বর্তমানে কোনো কারণে ওনার ওই শেয়ারের জায়গাটা নাই, অন্যদেরকে ওই ভরসাটা উনি করতে পারছেন না। সে কারণে উনি যেটা বলছিলেন যে ওনার ওয়াইফকে যখন শেয়ার করতে, মা মারা যাওয়ার পরে, হ্যাঁ, পরে যাওয়ার 4.5 বছর থেকে উনি কাউকে আর ওরকম শেয়ারের পাচ্ছেন না। এই জন্য ওনার রাগটা বেড়ে গেছে। সো উনি আশা করতেছেন কেউ ওনার কথাটা এইভাবে শুনলে হয়তো ওনার রাগটা কমবে। তো সেটা ঠিক আছে, অন্যজন কি করবে, উনি কিছু কাজ করতে পারেন আপাতত যাতে করে রাগটা না হয়। কারণ আলটিমেটলি রাগটা হওয়ার কারণে বেশ কিছু বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। ইদানিং যেটা হচ্ছে যে উনিও বলছেন যে ওনার ওয়াইফকে গায়ে হাত তোলার মতো একটা সাংঘাতিক ঘটনা, যেটা আমরা আসলে একদম মানে না করি সবাইকে করার জন্য, সেটা করে ফেলছেন উনি। আসলে আমি বুঝতে পারতেছি যে উনি ইচ্ছে করে করতেছেন না, উনি হয়তো রাগটা কন্ট্রোল করতে না পেরে করতেছেন। সো এক্ষেত্রে জাস্ট ছোট দুটো টিপস নিয়ে আমরা কথা বলতে চাই। রাগ উঠলেই প্রথমে হচ্ছে উনি বিহেভিয়ারগুলো খেয়াল করবে, এবং যে বিহেভিয়ারগুলো ওনার হচ্ছে, যেমন উনি বলছিলেন যে একদম রাগের সময়টা পারা যায় না, আগে থেকে যদি উনি প্ল্যান করে রাখে, আগে থেকে প্ল্যান করে রেখে মেন্টাল মাসেল তৈরি করলে এটা করতে সুবিধা হয়। রাগের সময় তো রিয়েলি ডিফিকাল্ট। তো এটা করতে পারে যে বিহেভিয়ারগুলো আগে থেকে যদি উনি লিখে রাখে কী ধরনের বিহেভিয়ার হচ্ছে, সেই বিহেভিয়ারগুলো প্রথমত রাগের সময়টাতেই যেটা করতে হবে, একটু যে জায়গায় রাগ হচ্ছে ওই জায়গায় সরে গিয়ে বিহেভিয়ারগুলো না করার চেষ্টা করা, মানে যে স্থানে আমি রাগ করে ফেলেছি ওইখান থেকে একটু সরে দেওয়া, এটা আগে থেকে প্র্যাকটিস করা। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিহেভিয়ারগুলো না করে কিছু হচ্ছে ওই সময় কিছু ব্রিদিং এক্সারসাইজ করলো, বা কিছুটা সময় মানে সরে গিয়ে কোথাও বসে ব্রিদিং, তারপরে যদি ব্রিদিং এক্সারসাইজ, এবং ব্রিদিং এক্সারসাইজটা যদি একটু বলে দাও। হ্যাঁ, করে বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ করা যায়। এখন পেস ব্রিদিংটা খুব ভালো হয়, বাম হাতটা পেটে দিয়ে মুখ ভরে নিঃশ্বাস নিয়ে পেটটা ফুলে আস্তে আস্তে করে ছাড়া। এটা করলেও অন্তত কিছুটা সময় পরে ভেন্টিলেট হবে এবং রাগটা কমে যাবে। আমরা একটা থেরাপি ইউজ করি এখানে, যেটাকে বলে আপনার টিপ বলে। টিপ মানে TIPP, এটা খুবই ভালো কাজ করে। টিপ হচ্ছে ধরেন এইরকম পরিস্থিতিগুলোতে প্রথমত টেম্পারেচার, টিতে, আইতে ইনস্ট্যান্ট এক্সারসাইজ, পিতে হচ্ছে পেস ব্রিদিং, আর পিতে পেয়ার মাসেল রিল্যাক্সেশন। এটা খুব ভালো কাজ করে। এটাও আপনি যেটা বললেন রাগের সময় এটা কাজ করবে না, আগে থেকে প্র্যাকটিস করতে হবে। সো যখন রাগ বা ক্ষোভ বা খুব বিরক্তি এই ধরনের বিষয়গুলো উঠবে, বা কারো কারো হয় অনেক সময় যে বিভিন্ন ধরনের কাজ করতে খুব ইচ্ছে করে, বা আসক্তির মতো ঘটনা ঘটে, নেশা টানে, এই সময়গুলোতে প্রথমে যে কাজটা করবে উনি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হাতের এই অংশটা এবং চশমা যে জায়গাটায় পড়ে এই জায়গাটায় হচ্ছে যখন রাগ উঠছে, যখন উঠছে এই ঘটনাটা হচ্ছে, তখন করবে হাতে 30 সেকেন্ড রাখবে আর মুখটাতে 30 সেকেন্ড রাখবে। এটা গেল টেম্পারেচার। 30 সেকেন্ড কি রাখবে? ওই পানিটা বরফটা, অ্যাটলিস্ট বরফ হলে সবচেয়ে ভালো হয়, বরফ না পেলে হচ্ছে ঠান্ডা পানি, তারপরেও যদি না পায় তাহলে কলের বা বেসিনের পানি দিয়েও এই কাজটা করা যায়। টেম্পারেচারটা সেন্স করা, টিতে টেম্পারেচার। তো তার মানে 1 মিনিটের মধ্যেই এটা করে ফেলতে পারবে। এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট এক্সারসাইজ। ওই সময় হচ্ছে 10-15 সেকেন্ড শর্ট কোনো এক্সারসাইজ করে নিজের হয়তো একটু মাসেলগুলো পরিবর্তন করা। উনি হয়তো একটু লাফালাফি করতে পারে ওই সময়, বা সিঁড়িতে উঠানামা করতে পারে, অথবা একটু নিজের মতো করে জগিং করতে পারে, বা উঠা বসা করে 10-15 সেকেন্ড করলেই হয়। এরপরে হচ্ছে পিতে বললাম পেস ব্রিদিংয়ের ব্যাপারটা, আরেকটা জায়গায় গিয়ে ব্রিথ করা, সারা শরীরটা অবজার্ভ করে 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 ব্রিথ করা। এরপরে হচ্ছে পেয়ার মাসেল রিল্যাক্সেশন করা, মাসেলগুলো জোড়ায় জোড়ায় ধরে টেনে স্ট্রেস করা, ছেড়ে দেওয়া। তো এইটাও হচ্ছে 10-15 সেকেন্ড। তো এইটাও, এই প্রসেসগুলো যাদের রাগ হয় বা এই ধরনের ইম্পালসিভ বিহেভিয়ার থাকে, তারা যদি শুরু থেকে করতে 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 একটা মেন্টাল মাসেল ডেভেলপ করে, একটা অভ্যস্ততা তৈরি হয়, তাহলে এই পরিস্থিতিগুলোতে কিন্তু
ভালোভাবে কাজ করে অনেকখানি ম্যানেজ করা যায়। আরেকটা কথা বলবো, এই বিহেভিয়ারগুলোর পিছনে তো বেশ কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে, সে কারণে কোনো প্রফেশনালের সাথে উনি বসে যদি একটু কথা বলে, সাইকোলজিক্যাল সার্ভিস নেয়, তাহলে আসলে আসল কজ, ইমোশন বা বিহেভিয়ার বা থটের ব্যাপারগুলো বের হয়ে আসবে এবং এগুলোর একটা পুরো নির্দেশনা উনি আশা করি পাবেন। ওকে, খুব সুন্দর বলেছে জিয়ানুর, ও বিহেভিয়ারাল সাইডটা বলেছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে উনি বলেছিলেন ওনার 3টা মেয়ে আছে, মেয়েদের সাথে কখনোই ওনার রাগ হয় না, রাগ হয় ওনার ওয়াইফের সাথে। তার মানে রাগটা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওয়াইফের প্রতি ওনার ধারণা, ওনার থটস এবং ওনাদের রিলেশনশিপ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে ওয়াইফের সম্পর্কে ওনার যে বদ্ধমূল একটা ধারণা আছে যে আমাকে ও গুরুত্ব দেয় না, ও সবার কাছে ভালো, কিন্তু অ্যাজ এ হাজব্যান্ড সে আমাকে গুরুত্ব দিচ্ছে না, সে আমার কথাকে থামিয়ে দিচ্ছে, আমি তাকে শেয়ার করতে পারছি না, কিংবা আমি একটা কোনো কিছু বললে যে বাথরুমের লাইটটা কেন নেভাচ্ছ না, সে কিন্তু নেভায় না, এবং একদিন না, আমি প্রায় কিন্তু চুপ থাকি। যখন এটা বেশি হয়ে যায়, দেখি যে এটা শুনছে না, ওটা শুনছে না, ওটা শুনছে না, তারপর আমি দেখি যে তো সে তো আমার কোনো কথাই শোনে না। তো এখন আবার এই যখন আউটবাস্ট হয়ে উনি গায়ে পর্যন্ত হাত দিয়ে ফেলেন, তো এটা হয়তো অনেকগুলো রাগ জমিয়ে এত বেশি ইম্পালসিভ হয়ে যান, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এখানে যেমন ওনাকেও হেল্প নিতে হবে যে কিভাবে ইম্পালস কন্ট্রোল করবেন। আরেকদিকে ওয়াইফ কেন শুনছেন না, এই জায়গাটাও কিন্তু আমাদের জানতে হবে যে উনি না শোনার পেছনে ওনার প্রতি কি শ্রদ্ধাবোধ কমে গেছে কিনা, কিংবা ওনার কোনো আচরণে উনি বিরক্ত কিনা, কিংবা দুজনের মধ্যে দ্বন্দ্বটা কোথায়। সেই জন্য আমি বলবো যে যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় এই প্রবলেমটা বারবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে শুধু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ওনারটা এভাবে না দেখে যদি ওনারা একটু কাপল কাউন্সেলিং নিতে পারেন, দুজন মিলে কোনো প্রফেশনালের হেল্প নেন, নিজেরা হয়তো বুঝতেই পারবেন না, কারণ ওয়াইফ হয়তো থামিয়ে দিচ্ছেন, জানেন যে ওর সাথে কথা বলে লাভ নাই। ওয়াইফ যদি বলেন যে রাগ তো তুমি করছো, তোমার দরকার, আমি কেন যাব, এটা বলতেই তো পারে। এটা যদি বলেন তাহলে যেটা হতে পারে যে ওয়াইফ যদি শুনতেন বেটার হতো, যে কিন্তু ওয়াইফ কিন্তু বারবার ভিকটিম হচ্ছেন, রাগের ভিকটিম হচ্ছেন। তো এটা একটা বিষয় যে ওয়াইফ সম্পর্কে উনি কিন্তু কমপ্লেনও করছেন। তো সেই ক্ষেত্রে ওয়াইফকে যদি বোঝানো যায়, উনি বুঝাবেন। কি বললে ওয়াইফ মানে একটু কোঅপারেটিভ হবে, সেটা যদি একটু বলে দাও। কারণ অনেক সময় হয় কি যে মানে থেরাপিস্টের কাছে যাওয়াটাও অনেকে আমাদের দেশে এখনো মানুষ কিন্তু পুরোপুরি তৈরি না, যে আমার এত কি প্রবলেম হয়ে গেল যে আমাকে থেরাপিস্টের কাছে যেতে হবে। মানসিক স্বাস্থ্য সেবা নেওয়াটা এখনো বাংলাদেশে তেমন করে গ্রহণযোগ্যতা ওরকম পেয়েছে বলে, যার জন্যই আমরা এই প্রোগ্রামগুলো করছি মানুষকে সচেতন করার জন্য। তো গ্রহণযোগ্যতার জায়গাটায় আমরা একটু পেছন দিকে পড়ে আছি। এখানে যেটা করতে হবে যে হাজবেন্ডকেই ওয়াইফকে অ্যাপ্রোচ করতে হবে, সেটা ভালো ওয়েতে, অর্ডার করে সম্মানের সাথে, যে আমি তোমার গায়ে হাত তুলে ফেলি, এটা আসলেই অন্যায়, এই কাজটা আমার করা ঠিক না, কিন্তু আমার তোমার উপর কিছু কিছু জিনিসে ভীষণ রাগ আছে, যেটা আমি ওটা সামলাতে পারি না। এখন আমার মনে হয় আমি যত বললে তুমি যতটা না বুঝবে, আমরা কি কারোর সাথে কোনো প্রফেশনাল হেল্প নিব কিনা, এটাও হতে পারে। আর ওয়াইফ যদি রাজি না হয় তাহলে উনি নিজেও যেতে পারেন, নিজে গেলেও ওনার থটসে কি কি জিনিস নেগেটিভ আছে সেটাও কিন্তু আইডেন্টিফাই করে সেখানে যদি কোনো ভুল থেকে থাকে সেটাও কিন্তু করা যেতে পারে। মানে থটস একটা নেগেটিভ, আরেকটা হচ্ছে যে সেলফ কনসেপ্টটা, নিজেকে আমার যদি আনইম্পর্টেন্ট লাগে, যারা ওয়াইফের কাছে নিজেকে ওনাকে লাগছে, যদি কারোর একটা আনইম্পর্টেন্ট ফিলিং থাকে ভিতরে অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ, ওরা কিন্তু রেগে যায়, মানে হয় না যে আমাকে আমার সেলফ এস্টিম যদি লো থাকে, সেলফ এস্টিমটা, তো সেলফ এস্টিমের উপরে যদি কাজ করা হয় তাহলে কিন্তু অনেক ওয়াইফ ছাড়াও কিন্তু সেটাই বলছি যে বিহেভিয়ারালি শুধু রাগ ও নিয়ন্ত্রণের টেকনিকগুলো অবশ্যই আমরা ফলো করব, কিন্তু আগে হচ্ছে কগনিটিভলি যে তার কোথায় কোথায় তার সমস্যাগুলো হচ্ছে, সেলফ এস্টিম লো কিনা, অবমূল্যায়িত ফিল করে কিনা, রিজেকশন, রিজেকশন সেন্সিটিভ, মানে পার্সোনালি নিয়ে নিচ্ছে। ওয়াইফ হয়তো ব্যস্ত, ওই সময় বন্ধ, লাইটটা নেভাতে পারেনি, বা আরো উনি
উনি কিন্তু এটাও বলেছেন যে আমার 3টা বাচ্চা, আমি বুঝি যে ও অনেক কিছু নিয়ে অকুপাই থাকে, আমার ফ্যামিলিকে নিয়েও সে ইয়ে করে, এটাও কিন্তু বুঝেন, কিন্তু তারপরেও ওনার সেলফের জায়গাটাই আসলে কোথাও একটা পার্সোনালি নিয়ে নেওয়ার ব্যাপারটা আছে, যে বন্ধ লাইটটা নিভায়নি মানে আমাকে গুরুত্ব দেয়নি। তো ওই জায়গাটা কিন্তু ওয়াইফ না গেলেও আসলে যদি উনি প্রফেশনাল হেল্প নেয় ভালো হবে, আর ওয়াইফ গেলে তো আরো ভালো হবে। আমি এটাই আমার মনে হয় যে আমরা নিজেরা গিয়েও কিন্তু হেল্প নিতে পারি। আর গুরুত্বহীন মনে হওয়াটা যেটা কেন হচ্ছে সেটারও গোড়া কিন্তু খুঁজে বের করা যায়। আমরা তো চাইল্ডহুড নিয়ে যদি এক্সপ্লোর করি অনেক সময় বেরিয়ে আসে অনেক কিছু। তো আমরা বোধহয় মোটামুটি বলতে পেরেছি, একটা ফোন নিয়ে আসি কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটা সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আপনার কথাটা একটু কম আছে, মানে আমার কথাটা কম শোনা যাচ্ছে? জি জি জি। কি জানি, এর আগে তো কেউ বলেনি আসলে। আমার কথা কম শোনা গেলে অসুবিধে নেই, সমস্যাটা শুনি। ম্যাম, আমি আগামী গত 9 বছর আগে, হ্যালো, হ্যাঁ আমরা শুনছি সবাই। জি, গত 9 বছর আগে একটা মেয়ে দেখছিলাম, আমার এক রিলেটিভ তাকে দেখাইছিল, মানে তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তারপর সাথে বিয়ে হয়নি, মানে আমি তাকে অনেক সাথে সম্পর্ক করা কিন্তু আমি মানে বাচ্চা এখন অনেক বছর পর তার কথা বারবার বলে এটা থেকে শুনতে পাচ্ছি। মানে মেয়েটার সঙ্গে বিয়ের কথা হয়েছিল কিন্তু মেয়েটা হ্যাঁ 2 বছর মোবাইলে কথা হয়েছে। হ্যালো, হ্যাঁ 2 বছর মোবাইলে কথা হয়েছে মেয়েটার সাথে? জি জি জি, কথা হয়েছে। মেয়েটা আমার খুব চেয়েছিল, ভালোবাসছিল। আচ্ছা, বিভিন্ন কারণে এটাকে রিকোয়েস্ট করছি, মানে বিভিন্ন কারণে অনলাইনে বিভিন্ন কারণটা না বলে একটু 2-1টা কারণ একটু বললে ভালো হতো। একটা কারণ করতে ম্যাডাম, ফ্যামিলিতে তো সমস্যা জন্মে না, আমি তখনও এখনো বেকার ছিলাম, টাকা পয়সা রাস্তা আমার বেকার ছিলেন? আচ্ছা, তো কিন্তু পরিবার থেকে চেয়েছিল বিয়ে দিতে? না, কথাবার্তা তখন আমার বাবা নাই, 2 টাকা প্লাস আমার একটা কাছে মারা যায়, মারা করে মানে আর সম্পর্কটা ও চাইছিল পরবর্তীতে আমি অবসল হয়েছি, এবং আমার মানসিক ভাবে অনেক চিন্তা চাষ করতে পারি, এখন বিয়ে সাথে দিতে পারি, অনেক এরকম একটা কথাটা একটু কেটে কেটে আসছে। এখনো কি বেকার? জি জি জি। হ্যাঁ, কিন্তু মেয়েটার কথা খুব মনে পড়ে, তাই তো? মনে পড়ে, তাকে দেখতে মন চায়। কতদিন আগে কথা বলা বন্ধ হয়েছে? 2017। তার মানে তো অনেক বছর হয়ে গেছে তারপরে। কিন্তু এখনো মানে মেয়েটার কথা ভোলা সম্ভব হচ্ছে না? না না, কোনো তো কিন্তু বেকার কেন? মানে কোনো কাজকর্ম কি পাওয়া যাচ্ছে না নাকি কি জন্য? আমার কাজ মনে করছে না, কাজ করতে ইচ্ছে করে না? না, এখন কোনো আমি চাকরি ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক এটাও দিতে পারছি। কথা খুব কেটে কেটে আসছে না। হ্যালো, হ্যাঁ, কি হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা? কি হচ্ছে? আর্থিকভাবে একটু অসুস্থ। আর্থিকভাবে তো একটু কষ্ট হবারই কথা, মানে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না কি কারণে? ম্যাডাম, বিভিন্ন কারণে আমার এখন কাস্টমার ফোন করতে না। সরি, কোনো কাজ করতে না। কোনো কাজ কোনো কাজে আমার ফোন করতে। হ্যালো,
হ্যালো, কানেকশনে কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যালো, কেটে গেল। আমরা আসলে আর কিছু শুনতে পাচ্ছি না, আমরা আলোচনা করি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। কেমন, যতটুকুই শুনেছি কিছু বলতে চাচ্ছ? কিছুটা বুঝে আসলে খুব একটা বুঝি কিছু বুঝতে পারোনি? আমি যেটা বুঝেছি ওনার হচ্ছে একটা মেয়ের সাথে কিছুদিন সম্পর্ক হয়েছে এবং তার সাথে ওনার সাথে বিয়ের কথা ছিল। তো ইন দ্য মিন টাইম ওনারা 2 বছর ফোনে কথা বলেছে, দেখা হয়েছে, কিন্তু কোনো একটা কারণে বিয়ে হয়নি। এখন উনি মন থেকে মেয়েটাকে ভুলতে পারতেছেন না। মানে কথা বলছে না, মানে মেয়েটার সঙ্গে কথা বন্ধ হয়ে গেছে, সেটারও 2 বছর। সেটা 17 সাল কিছুদিন কথা বলেছিল, 2 বছর কথা বলেছিল, 2 বছর কথা বলেছিল এবং বিয়ে শাদী ঠিকও হয়ে গেছিল, বিয়ে হবে, কিন্তু কোনো একটা কারণে বিয়েটা হয়নি। সেটা 2017 সালে। সেটা হয়তো কারণটা খুব সম্ভবত তো বেকারত্ব হতে পারে একটা, বা অন্য কোনো কারণ হতে পারে। তো এরপরে হচ্ছে উনি এই মেয়েটাকে মানসিকভাবে বলতে পারছেন না, সারাক্ষণ ওনার মনে পড়তেছেন এবং সারাক্ষণ মেয়েটার ঘটনা আসছে। আর উনি চাচ্ছে যে কিভাবে উনি এখান থেকে ভুলে থাকবেন। আমি যা বুঝছি ওনার কথায়। আচ্ছা, ফোনটা আবার কানেক্টেড হচ্ছে, একটু শুনি আমরা তাহলে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমরা আসলে খুব কম শুনতে পাচ্ছিলাম, লাইনটা মানে বারবার কেটে কেটে যাচ্ছিল কথাগুলো। আমাদের কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? মানে কথাগুলো একটু কেটে কেটে আসছিল, তো এখনো কি কেটে আসছে কিনা একটু বললে বুঝতে পারবো আমরা। হ্যালো, হ্যাঁ, একটু বললে বুঝতে পারবো যে 17 সনে মেয়েটার সাথে কথা বলা বন্ধ হয়েছে, কিন্তু এখনো মেয়েটার কথা মনে পড়ছে এবং বেকারত্বটা এখনো আছে, তাই কি? হ্যাঁ। তো এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কি? এখন বুঝতে পারি আমি নিজের মনে হচ্ছে আমি অতীত থাকায় সিদ্ধান্ত নিতে, তো আমি এখন বলতে ক্ষমা করে দেয়, এটা কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, ও কি ক্ষমা করতে পারবে কিনা? ওকে কি ঠকানো হয়েছে তাই মনে হচ্ছে? আমি বলছি আমার তরফ থেকে ঠকানো। কেন সেটা মনে হচ্ছে কেন? মানে আমি তো কি বললো? মানে মানে মনে হচ্ছে মেয়েটাকে ঠকানো হয়েছে? জি, আমার মনে হচ্ছে। কোন ভাবে ঠকানো হয়েছে? মানে আমার করার জন্য আমি খুবই কথাগুলো অপরিচ্ছন্ন। হ্যাঁ, হ্যাঁ, কি মনে হচ্ছে? সরি, মানে আমার মনে হচ্ছে আচ্ছা, আমার মনে হয় যে আমরা যেটুকু শুনেছি সেটুকুর উপরেই মনে হচ্ছে সে ঠকিয়েছে মেয়েটাকে, তাই হ্যাঁ, এইটুকু বুঝেছি, কিন্তু কি কারণে ঠকিয়েছে? ঠকিয়েছে বোধহয় ওর বেকারত্বটাকে মেয়েটাকে বলেনি, 2 বছর কথা বলেছে, পরে যখন মানে মূল কোশ্চেনটা ছিল, আমি যতখানি বুঝতে পেরেছি যে মেয়েটাকে উনি ভুলবেন কিভাবে। ভোলা তো আর ভোলার ওষুধ তো আমাদের কাছে ভুলতে হবেই বা কেন? হ্যাঁ, এটা বলতেছিল উনি বলতে, এটা আমি প্রথম বুঝছি, আর পরে বলছে যে ওনার কাছে মনে হচ্ছে মেয়েটাকে ঠকিয়েছে, মেয়েটাকে ক্ষমা করতে পারবে ওনাকে। হ্যাঁ, এটা পরের পোর্শন থেকে বোঝা গেল। সো ঠকিয়েছে, আমরা ধরে নিচ্ছি যে অনেক সময় ছেলেরা বলে না যে আমি এটা করি ওটা করি, মানে হয়তো মেয়েটাকে সত্যি ঘটনাটা বলেনি তার নিজের সম্পর্কে, তো সেটা থেকে কোনো অনুশোচনা হচ্ছে কিনা সেটার ব্যাপারে সেটাই যদি ঘটে থাকে, তুমি কিছু যদি অ্যাড করো। আমার মনে হচ্ছে সেটা যে উনি যেহেতু খুবই পছন্দ করে ফেলেছেন, হতে পারে যে উনি খুবই ওনার মনের মতো, অনেকে আছে না যে ছোটবেলা থেকে ভাবে যে আমার পার্টনার এমন হবে এমন হবে এমন হবে, হতে পারে যে পুরোপুরি মিলে গেছে এরকম একজন। আর সে ওই বেকারত্বের কথাটা বললে হয়তো উনি বেশি পছন্দ করে ফেললে আবার হাতছাড়া হয়ে যাওয়ার বা না পাওয়ার একটা ভয় থাকে, ছেড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ভেবেছে যদি আমি বলি আমি বেকার তাহলে তো চলে যাবে, এটা মনে করে হয়তো ওই সময় বলেনি। কিন্তু এখন আবার ভাবছে যে এই সম্পর্কটা ভেঙে গেল, সেটা হয়তো মেয়েটাকে বললে হয়তো কিছু একটা হতো, মানে বললাম না এটাও তো একটা কারণ।
যে আমি প্রতারণা করেছি। তো এখন ওকে হারানোর জন্য যত যত অনুতপ্ত হওয়ার সবগুলো হচ্ছে, যে এটাও একটা কারণ হতে পারে যে মেয়েটাকে আমি প্রতারণা করেছি বলিনি। তো সেটা হয়তো মেয়েটা বলতেও পারে যে তুমি তো আমাকে বলোনি, তুমি 2 বছর আমার সাথে এভাবে কথা বলেছো, আর ফ্যামিলিও হয়তো এটাতে চাননি। তো এই খুব পছন্দের জায়গাটা উনি মনে করছেন আর অনুশোচনা করছেন হারিয়ে ফেলে। আর কেন হতে পারে সেটাও ব্যাখ্যা করছেন। আমি এখানে বলবো যে ওনার একটা সুখকর স্মৃতি, যাকে উনি পছন্দ করেছেন তাকে অনেক দিন ধরে উনি ওনার সাথে সম্পর্কটা বজিয়ে রেখেছিলেন। তো এটা তো আসলে ভোলার দরকার নাই, মানে এটা মনেও তো রাখতে পারি আমরা যে আমি আমার মনের মতো একজনের সাথে 2 বছর কথা বলেছি, আমার লাইফের অনেক ভালো একটা স্মৃতি এটা। এভাবে ভাবলে কিন্তু, এটাকে নেগেটিভলি ভাবলে যে আমি ওকে হারিয়েছি, কারণ সব সম্পর্ক কিন্তু পরিণতির দিকে যায় না। তাই বলে সম্পর্কগুলো কি বাদ হয়ে যাবে? সম্পর্কগুলো কি আসলেই ওটার মধ্যে কিছু ছিল না? যতটুকু ছিল ততটুকুই ছিল। মানে ওটাকে আমরা কেন, মানে পরিণতিতে গেলেই সেটা ভালো আর না গেলেই ওটা বাতিল বা ওটার কোনো মূল্য নাই, এভাবে দেখার জায়গাটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা নিশ্চয়ই আরো ভালো ফিল করব। যে মানে মানুষ তো পছন্দের মানুষ অনেকেই আছে যে সারা জীবনেও পছন্দের মানে মনের মানুষ খুঁজে পায় নাই, আর মনের মানুষ খুঁজে পেয়েছি 2 বছর সময় কাটিয়েছি, এভাবে দেখি। আর যদি ভুলে যাই করতে থাকি, একটা টার্ম আছে আমাদের, রিবাউন্ড ইফেক্ট। মানে আমি যতবার ভাবছি ভুলে যাই, আমি আসলে ততবারই কিন্তু মনে করছি। হ্যাঁ, আমি ভুলে যাব কেন? আমি আমার মতোই থাকি, কাজ করতে থাকি, চেষ্টা করি। ফোন নিব, আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, ফোন আছে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে ভুলে যাওয়ার চেষ্টাটা না করে এটাকে একটা সুখকর স্মৃতি হিসেবে নিজের মনের মধ্যে রাখা এবং নিজের কাজে মনোযোগ দেওয়া, এটা হলে হয়তো বেকারত্বটা কেটে যাবে। এখন হ্যাঁ, কিন্তু বেকারত্বটা একটা ব্যাপারে কিছু করতে হবে। যখন আমরা নেগেটিভ থাকি তখন কিন্তু আসলে মন অন্য জায়গায় দিতে পারি না আমার, কারণ ওই নেগেটিভিটি আমার মনকে হতাশ করে রাখে, তারপর লেথার্জিক করে রাখে, তখন আমার দ্বারা পজিটিভ কাজও হয় না। তো উনি যেহেতু ওগুলো নেগেটিভলি নিয়েছে, উনিও কিন্তু লেথার্জিক আছেন, হতাশ আছেন, যার জন্য ওনার নিজের জন্য যেগুলো করা দরকার বা যেটা করলে হয়তো মেয়েটাকে খুঁজে পেতেও পারেন, বা আবার যদি আমরা মিথ্যা আশ্বাস না হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এভাবে তো কোনোদিনও সম্ভাবনা নেই, তাই না? মানে যদি 1% সম্ভাবনা থাকে উনি বেকারত্ব থেকে, মানে যদি বেকারত্ব চলে যায় তাহলে হয়তো সম্ভাবনা আছে, কিন্তু এমনিভাবে কোনো সম্ভাবনা নাই। তাহলে সেই জন্য আমরা পজিটিভলি যদি ব্যাপারগুলোকে ভাবতে পারি যে যেটা হয়েছে, আর ভোলার চেষ্টা না করলে ভালো। ফোন নিয়ে আসি, তারপর একবারে আসি তোমার কাছে। হ্যালো হ্যালো, জি জি, আমি লাইনে আছি। হ্যাঁ, শুনছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বেশ রাত হয়ে গেল, আসলে আমি আপনাকে ফোন দিলাম সকাল হওয়ার পথে। আমাদের জন্য তো সকাল না। ঠিক আছে, দেখছিলাম তো মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলার দরকার। শিওর। আসলে আমার সমস্যাগুলো আমি তেমন একটা সর্ট আউট করিনি। আমার 52 ইয়ার্স ওল্ড অলমোস্ট। তো সমস্যা কি সমস্যা না সেটা তো আপনারা বুঝতে পারবেন আমার চেয়ে ভালো, যেহেতু আমি এই ব্যাপারে প্রফেশনাল না। ঠিক সমস্যা কিনা আমি জানি না। তো ব্যাপার হচ্ছে আমার বেবিগুলি একটু ছোট, একটা ক্লাস 4-এ উঠেছে আর একটা ক্লাস 9-এ। আচ্ছা, তো ছেলে না মেয়ে? সময় আমি যতটুকু পড়াশোনা করেছি, আমার এই বয়সটা বোধহয় ওদেরকে ভালো একটা গাইড দেওয়া প্রয়োজন এবং বন্ধু হিসেবে। বাট আনফরচুনেটলি আমি তাদের বন্ধু হতে হয়তো খুব একটা পারিনি। সেই জন্য তারা আমার কথাগুলো তেমন একটা কেয়ারফুলি নেয় না এবং খুব একটা বেশি বন্ধু হিসেবেই নেয় যে ওর কথাটা কেয়ার না করলেই সমস্যাই বা কি। আমরা আমাদের মতো একটু স্বাধীনতা যেটা নিয়ে যাচ্ছি সেটাকে স্বেচ্ছাচারিতার দিকে একটু নেই না, সমস্যা কি? ও তো আসলে বাপি, সেটা তেমন একটা ট্রাবল করবে না আমাদের জন্য। আমি সেরকম একটা গাইডলাইনও তৈরি করে দিতে পারিনি, কাজে ব্যস্ত থাকি, এটা আমার করা উচিত ছিল। আর ওর মা আসলে বেশ ব্যস্ত এবং সে বোধহয় 45-এর উপরে, তো মেনোপজের দিকে যাচ্ছে, তো তারও কিছুটা মেজাজের পরিবর্তন হচ্ছে। আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছিলাম। তো সেক্ষেত্রে
শিক্ষা আর সামাজিক শিক্ষা দুটার ভিতরে একটু পার্থক্য আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে বাসায় তো মারমুর খেয়েছি, তো সেটা তো বাংলাদেশের সহজত্ব ভিত্তিক এই ধরনের মেন্টালিটি তো বড় হতে পারিনি যে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে বন্ধু হয়ে তাদের সাথে মিশতে হবে। তো এই ক্ষেত্রে এইটা হলো আমার পারিবারিক সমস্যা। ওরা আমার কোনো কথায় তেমন একটা গুরুত্ব দেন, এই জন্য আমি রাগ করি না, বাট আমি মনের দিক থেকে আহত হই যে ওদের যেটা ভালো হওয়া উচিত ছিল সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এটা আমি ছেড়ে দেওয়া উচিত না। তারা শুনতেছে না, হয়তো বেলতলায় যাওয়ার পর তারা বুঝতে পারবে, বেলটা মাথায় পড়ার পর। আগে থেকে শুনতেছে না যে এটাতে যাওয়া উচিত না, আমার এক্সপিরিয়েন্সটা তারা নিতে চাচ্ছে, এইটা ও বললে কি হবে। টিনেজদের সমস্যা তো এটাই। আর ওর মা তেমন একটা কেয়ার করতেছে না, হয়তো বা অন্য দিক দিয়ে যে আচ্ছা ওরা করুক না, দ্বিতীয়ত ও তো একটু কেয়ারলেস, তো আমি একটু কেয়ারলেস থাকি। বাট ফ্যামিলিগত দিক দিয়ে তেমন একটা ওর সাথে মানে বন্ধনটা আমার খুব একটা খারাপও না। আবার প্রফেশনালিজমের দিক দিয়ে আমি চিন্তা ভাবনা করি যে আমার দায়িত্ব বোধটাই বোধ হয় আমার সংসার। তো সেক্ষেত্রে অতিরিক্ত মানে বাংলা সিনেমার ভালোবাসা সেই জিনিসগুলো আমার ভেতরে কাজ করে না। অতিরিক্ত ভালোবাসা অথবা এটা আমার ব্যর্থতা অথবা ফুল এনে দেয়া অথবা একটা ভ্যালেন্টাইন ডে পালন। শুধু কি বাংলা সিনেমায় ভালোবাসা দেখায়? হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমাতে কি ভালোবাসা? ওইগুলো আমি দেখি নাই ছোটবেলাতে, সিনেমা একটু কমই দেখেছি আমি, ইংলিশ টিভিটাই বেশি দেখেছি। আমার কাছে বাংলা না বলে মানে সিনেমার ভালোবাসা বলতে আমি বাংলা পছন্দ করি, আমি বাংলা ভাষারই মানুষ, বাংলায় মনের ভাব প্রকাশ করি। বাট ব্যাপার হলো ছোটবেলা থেকে আমি একটু সায়েন্স ফিকশন এবং ওই জেমস বন্ডের মতো জিনিসগুলো দেখে দেখে ওই রাশিয়ান কালচারাল সেন্টার, আমেরিকান কালচারাল সেন্টার এগুলো ছিল বাসার পাশে ধানমন্ডিতে। তো একটু ভালোবাসার যে দায়িত্ব বোধের চিন্তা ভাবনাটা মনের ভিতরে ঢুকতে ঢুকতে এমন হয়েছে যে এইটাই বোধহয় ভালোবাসা, দায়িত্ব পালন করাটাই। হ্যাঁ, যে তাদের সুখের জন্য যা যা করার প্রয়োজন এই জিনিসগুলো আমি বন্দোবস্ত করে দেয়া, এটাই ভালোবাসা। প্লাস তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, পড়াশোনা দিকে মনোযোগ দেয়া, নিজে না দিতে পারলে আমার পরিবর্তে আরো 10 জন লোক অথবা টিচার অথবা যারা তাদেরকে সেকেন্ড মা বাবা, যেটা আলেকজান্ডার বলেছে সেটা করা। যে আমি তো শুধু জন্মই দিলাম, মানুষ তো করবে তারা। মানুষ করার জন্য আমারও একটা দায়িত্ব বোধ এতদিন এসেছে যে না, আমার উচিত ছিল তাদের সঙ্গ দেওয়াটা ভালো করে, যেটা হয়তো বা আমি 50% দিয়েছি, 100% দিতে পারিনি আর্নিং এর কারণে, নট ফর মি। এটা তো তাদের বোঝার সময় হয়নি এখনো। কত ওদের বয়স কত এখন? একজন 9 আর একজন 4 উঠলো। আচ্ছা, একজন ছেলে একজন মেয়ে নাকি? না, মেয়ে, দুজনই মেয়ে। দুজনই মেয়ে। তো ওরা ভালো, দে আর গুড। হ্যাঁ হ্যাঁ, মানে এখন এই মানে নিজের এরকম মানে একটা ভিতরে একটা হতাশা কেন কাজ করছে যে ওদেরকে ঠিক করে আরো ভালো করে কেন বড় করিনি, এরকম মনে হচ্ছে কি? ওরা ইনডিসিপ্লিনড, মানে ডিসিপ্লিনড ওয়েতে থাকতে পছন্দ করে না। কিরকম ইনডিসিপ্লিন? মানে ওরা একজন 9 এ পড়ে একজন 4 এ পড়ে, তো ইনডিসিপ্লিনটা কি রকম? ইনডিসিপ্লিনটা এটা বোধহয় কিছুটা আমি দোষ দিব না। ওর মা কি পাশে বসে আছেন? না না না, ও তো ঘুমাচ্ছে। আমি শুয়ে টিভিতে ড্রয়িং রুমে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও কাজ করছে, সারাদিন কষ্ট করেছে, ও বলছে আমার ভালো লাগছে না, ঘুমাবো। ঠিক আছে, ঘুমাবো। ও প্রোগ্রাম দেখে না, আর খুব একটা সনাতন চিন্তা ভাবনা, সুতরাং এটা নিতে চায় না যে এগুলো আবার কি হবে। তারপর ওর মাই ওই বড় মেয়েটাকে 9 এ পড়েছে, ওকে দিয়েছিল সাইকিয়াট্রিস্টের কাছে, কথা বলেছে। বড় মেয়েকে নিয়ে গেছিল? হ্যাঁ, নিয়ে গিয়েছিল, যেহেতু পড়াশোনা করতে চায় না। সাইকিয়াট্রিস্ট 9 এ যে পড়ে আর কি, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে পড়াশোনা করতে চায় না বলে? হ্যাঁ, অত্যধিক টেলিফোন ইউজ করে, ইন্টারনেটে যেহেতু মানে সেটাতে কি আমরা কিন্তু দুই রকম প্রফেশনাল আছি। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই সাইকোথেরাপিস্ট। সাইকিয়াট্রিস্টরা কিন্তু ডাক্তার, ওনারা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন। না, ডাক্তারের কাছে নেওয়ার পর আমি আপনার কথাটা শুনেছি, প্লিজ আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না। ও ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার সাইকোথেরাপি দিতে বলেছিল। তো একজন ভদ্রমহিলা আছে, উনি সাইকোথেরাপি দিয়েছেন, উনি বাংলাদেশি। আচ্ছা, উনি কথা বলার পর ওর সাথে পার্সোনালি কথা বলে, আমাদের সাথেও কথা বলেন। তো ওকে বুঝিয়েছে অনেক। তারপর ওকে সেরোটোনিন বোধহয় একটা কিছু আছে, সামথিং দ্যাট ক্রিয়েটস ইন দ্য ব্রেইন দ্যাট মেক্স দ্য আদার থিংস। আমি জানি না, আমি ডাক্তার না।
সেরোটোনিন হচ্ছে ব্রেইনের একটা নিউরোট্রান্সমিটার বা একটা কেমিক্যালের নাম। আমি হলো ওই গুগলে পড়া মানুষ আর কি, এটা পোস্ট হ্যাঁ, এটা গুগলেই আছে, মানে সেরোটোনিন, ডোপামিন এগুলো আমাদের ব্রেইনের যে কেমিক্যালগুলো নিউরোট্রান্সমিটার বলে, যেগুলো হেল্পফুল নিউরোট্রান্সমিটার। এখন আমার বাচ্চা মনে হয় ম্যাডাম, আমার বাচ্চা মনে হচ্ছে সে ইন্টারনেটে ইউটিউবে ডোপামিনটা খুঁজে পায় আর সে পড়াশোনায় ডোপামিনটা খুঁজে পায় না। এই প্রবলেমটা এখন বর্তমান প্রেজেন্ট বাচ্চাদের বোধহয় অনেকেরই এটা হয়। আমি চেষ্টা করি ওদেরকে বাইরে নিয়ে যেতে, বাট ওর মা বলে যে পড়াশোনা আছে, ও ঘরে থাকতে পছন্দ করে, বিকজ শি গেটস আ লট অফ টাইম টু ওয়াচ মুভিজ এন্ড দিস থিংস। বাইরে যাওয়ার চেয়ে তার ওই জিনিসটাই হয়তো বা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ওর মাও তো একটু ধার্মিক এবং ও বলে যে এত বেশি যাওয়ার দরকার কি, আর ও নিজেও খুব একটা বাইরে যাওয়ার ব্যাপারে ইচ্ছুক না। আমি প্রতি শুক্রবারে আমি নিজে অলমোস্ট তার মানে রিকোয়েস্ট করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই যে চলো না একটু ঘুরে আসি, চলো সময় পেলে। তো বলে যে এত ঘোরাঘুরির দরকার কি, বাসায় থাকো না, রান্না বান্না করছি, তো টায়ার্ড আমি এটা সেটা। মানে তারও ওই কি বলে এটা 45 এর পরে যে কি জিনিসটা হয় না, বুঝেছি। মেনোপজের জন্য তো এত পরিবর্তন আসার কথা না, মেনোপজ তো খুব স্বাভাবিক একটা জিনিস, তাই না? আগে থেকেই সে ঘুরতে চায় না, আগে থেকেই ঘোরাঘুরি করতে চায়, এত বড় পরিবর্তন আসে না। মেনোপজ তো একটা রেগুলার একটা ব্যাপার, তাই না? লাইফের একটা পর্যায়ে এটা হবে, এটা মানুষের লাইফের সাইকেল। আমারও তো বয়স হচ্ছে, কিন্তু ও বিয়ের পর থেকেই অথবা তার কিছুদিন পর থেকে খুব একটা বাইরে ঘোরাঘুরি ওর পছন্দ না। ও ঘরে থাকতে পছন্দ, আত্মীয় স্বজনের সাথে কথা বলা যেটা, ওর আত্মীয় স্বজনের সাথে কথা বলা যেটা, সেই জিনিসটা ওর ভালো লাগে। হয়তো বা শি ফিলস ওকে, ইটস ফাইন। আমার আত্মীয় স্বজনরা হয়তো বা তার সাথে তেমন একটা যোগাযোগ করার সময় পায় না, ব্যস্ত থাকে, এটা তাদেরও আমি দোষ দিই না। প্লাস ও এটাকে নেগেটিভলি নেয় না, ও বলে যে তোমার আত্মীয় স্বজন তো ব্যস্ত থাকে, সুতরাং আমি সমস্যা কি, আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে আমি তো আনন্দ পেলে খুশি। বুঝতে পেরেছি, কিন্তু দুজনের মধ্যে ফ্রেন্ডশিপটা আছে তো, স্বামী স্ত্রীর মধ্যে ফ্রেন্ডশিপটা আছে। ফ্রেন্ডশিপ আমাদের যেমন বললাম না, আমার ফ্রেন্ডশিপটা আসলে কাজ করে হলো দায়িত্ব বোধটাই বোধহয় ফ্রেন্ডশিপ, এইভাবে আমার মনটা গড়ে উঠেছে। নরম করতে পারেনি আমার মনটাকে, বাট নট সো ফার। হ্যাঁ, দুষ্টামি করি, ওর সাথে মজা করি, আনন্দ করি, ওরে বলি সিনেমা দেখতে চলো যাই। হ্যাঁ, বুঝেছি, কিন্তু ওরকম ফ্রেন্ডশিপ বলতে আমরা যেটা বুঝি, আমরা তো মানে একজন সহযোদ্ধা হিসেবে একসঙ্গে জীবন শুরু করি, তাই না? তো আমাদের বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট সম্পর্কের মধ্যে, যে মানে অনেক কমন জিনিস আমরা শেয়ার করতে পারি, সময় কাটাই একসাথে এবং এনজয় করি সময় কাটানোটা, যেটা বাচ্চাদের জন্যও কিন্তু একটা সুন্দর জিনিস। বাচ্চারা যদি এই ছবিটা দেখে যে বাবা মা দুজনের বন্ধু হতে পেরেছেন এবং তারা দুজন একসঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছেন, এটা কিন্তু ওদের জন্য একটা সুন্দর ছবি। হ্যাঁ, এই ছবিটা যদি ওরা দেখে, ওদের জীবনে পরবর্তীতে ওরা যখন সঙ্গীর সাথে মানে জীবন শুরু করবে, এটা কিন্তু এটা মনের মধ্যে থেকে যায়, ছবিটা এটা খুব পজিটিভ একটা পিকচার থেকে যায় আর কি। হ্যাঁ, সো এই জন্য মানে স্বামী স্ত্রীর বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য আর কি। আসলে আমি হ্যাঁ, বাচ্চাদের জন্য যতই উপদেশ দেই, আমি যে জিনিসটা বুঝতে পারি যে আমি যেটা করি বাচ্চা বোধহয় ওইটাই ফলো করে। মুখে যতই আমি ডায়লগ মারি আর যতই তাদেরকে মানে বলাই হয় যে মানে প্যারেন্টিং এর মূল কথা হচ্ছে বাচ্চাদের জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে ডু হোয়াট আই ডু, নট ডু হোয়াট আই সে। আমরা আসলে সেটা বেশি করে ফেলি, অনেক উপদেশ দিয়ে ফেলি, কিন্তু আমরা সুন্দর জিনিসটা করে দেখাই না ওদেরকে। যে আমার গৃহকর্মীর সাথে আমি খুবই সম্মানের সাথে কথা বলি, গৃহকর্মীকে আমি শ্রদ্ধা করি, সেটা কিন্তু ওদের জন্য একটা সুন্দর ছবি। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা করে দেখানোটা খুব দরকার বাচ্চাদের জন্য। যাই হোক, আমি একটু বাড়তি কথা বলে ফেললাম। তো আজকে আমাদের কাছে প্রশ্নটা কি, আমাদের জন্য আজকে প্রশ্নটা কি? আপনার জন্য আমার প্রশ্নটা, আমি হঠাৎ করে টিভিটা দেখতেছিলাম তো, আসলে আমি কোনো প্রশ্ন তৈরি করিনি, বাট আমার মনে হলো যে আপনারা ইউ আর ভেরি গুড পিপল এন্ড আই হ্যাভ টু টক উইথ ইউ, আই উইল ফিল গুড এন্ড মেবি আই উইল গেট এ ওয়ে আউট টু মেক মাই থিংস ফাইন। তো সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন না ঠিক, আমার জানার জায়গাটা সেটাই জানতে চাচ্ছি হচ্ছে যে আমি আসলে এই বয়সটা এসে আমি আমার ওয়াইফের সাথে সম্পর্কটা
আরো বন্ধুত্বপূর্ণ কিভাবে করতে পারি, আমি তাকে বাইরে ঘোরানোর জন্য আমার খুব ইচ্ছা, এইটা তো আমি জোর করতে পারবো না, কিন্তু সে যেতে চাচ্ছে না। হ্যাঁ, আমরা পেয়েছি প্রশ্নটা, একটা প্রশ্ন একটু থামাচ্ছি, আমার বাচ্চারা কিভাবে আমার কথাগুলাকে আরেকটু গুরুত্ব দেবে, যে আমি ওদের ভালোই চাই, খারাপ চাই না, এবং ওরা যা চায় আমি মোটামুটি ওদের আনন্দ করছি। আজকেও আমি ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই না, অনেক কষ্ট করে একটু থামাচ্ছি, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, তো একটু থামাচ্ছি। আমরা প্রশ্নটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। একটু আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। আরেকটু কথা, আমি আরেকটু কথা জেনে দিই, অতিথিদের জন্য আরেকটু কথা জানাই। আমি একটু মানসিক শান্তির জন্য আমাকে ডক্টর রিভোট্রিল ট্যাবলেটটা দিয়েছিল খাওয়ার জন্য, যে এটা খেলে আপনি ঘুমাতে পারবেন, ঘুমের একটু স্বল্পতা ছিল আমার। তো এটা আমি কিছুদিন খাওয়ার পরে, আনন্দ পাওয়ার পরে আমি এটা ছাড়তে পারি না, এটাই খাচ্ছি। এইটার পরিবর্তে কি খেতে পারি? আচ্ছা, আমাদের এখানে ওষুধের ডাক্তার খাবো, সরি, আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট কেউ নেই, সো এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারবো কিনা, একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে লাইনে থাকতে হবে। তুমি একটা প্রশ্ন করছি। আমি জানতে চাচ্ছি, আপনার বাচ্চাদের কথা যে বললেন, ওরা কি মোবাইলে অনেকক্ষণ থাকে? বড় মেয়েটা মোবাইলে থাকে বলতে, ওর শিক্ষা ব্যবস্থাটাই এইরকম যে মোবাইলে ওর পড়াশোনাগুলো দেয়। ওটা ছাড়াও সারাক্ষণ অধিকাংশ সময় সে মোবাইলের মধ্যেই থাকে, এরকম? ল্যাপটপ নিয়ে থাকে। ওই তো মোবাইল, ল্যাপটপ, মানে এগুলো নিয়েই থাকে সে। মোবাইল, ল্যাপটপ থাকে, মাঝে মাঝে একটু বের হয় ঘর থেকে, হাঁটাহাঁটি করে কোচিং এ যায়, বাট মনোযোগ দেয়। আচ্ছা, ওকে এখন 70% মনোযোগ দেয়, 50% মনোযোগ দেয়, অথবা বুঝতে পেরেছি, ও 40% মনোযোগ দেয়। আর ইয়ে করে, এআই আছে না, এআই চ্যাটিং, এআই বন্ধুদের সাথে বোধহয় বেশ ভালো চ্যাটিং করে, আমাদের চেয়ে ভালো বুদ্ধি দিতে পারে, ওদের তো ক্লান্তি নাই। তো মানুষদেরকেও মনে করে যে মেয়ে কি দুষ্ট কথা বলে, এআই রা তো মিথ্যা কথা বলে না। এরকম হচ্ছে যে ইদানিং ও পড়াশোনায় খারাপ করছে বা মনোযোগ দিতে পারছে না? হ্যাঁ, মনোযোগ দিতে। আচ্ছা, মেজাজটা কি একটু খিটখিটে, মানে কথা শুনতে চায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের থেকে একটু দূরে দূরে থাকে, ওই মোবাইল বা ল্যাপটপ বা এগুলো নিয়েই থাকে? আপনারা কিছু বললে বিরক্ত হয়, তর্ক করে ফেলে, এরকম? বললে বিরক্ত হয় বলতে, সে বলে যে আমাকে আমার মতোই করতে দাও না, তোমরা জোর করে তো আমাকে পড়াতে পারবে না, আমি নিজেই পড়বো। তবে আমার টাইমটা যতটুকু আমার এনজয় করার দরকার, আমি কোনো খারাপ পথে এনজয় করতেছি না, তোমরা যেটা ভাবতে পারো হয়তো বা সেইটা না, আমি একটু দেখতেছি, একটু পড়াশোনা করতেছি, মানে সে বোঝাতে চাচ্ছে সে ভালো কাজই করতেছে, আমি কেন সন্দেহ করতেছি। বাট শি ইজ টেকিং 10 hours 11 hours ইন দ্য ডিভাইস, 11 ঘন্টা 12 ঘন্টা অঙ্ক সে নাকি ডিভাইস খুলে রেখে ল্যাপটপ দেখে করতেছে। আসলে বান্ধবীর কাছ থেকে দেখে হয়তো বা করতেছে, মনে ঢুকাতে চাচ্ছে না, বাট শি ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, ঢুকাতে চাচ্ছে না কেন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে একটু থাকলে ভালো হয়, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওকে, তুমি তো প্রশ্ন করলে, কিছু যদি বলো, তারপর আমি সেলিনার কাছে আসবো। আচ্ছা, এখানে পরিবারে যেটা হচ্ছে, উনি হয়তো বাচ্চাদের ভালো চাইতে গিয়ে উপদেশ দিয়ে ফেলছে। তো জেনারেলি বাচ্চা হোক বা পরিবারের লোকজন হোক, উপদেশ নেওয়ার চেয়ে ওনাদের কথাটা শোনাটা বেশি পছন্দ করে। সো পরিবারের রিলেশনশিপ বাড়ানোর জন্য শোনার টেকনিকগুলো বেশি বেশি ইউজ করলে সম্পর্কগুলো ভালো হয়। যেমন যদি একটু বলি, প্রথম টেকনিকটা হচ্ছে নন ভার্বাল বিহেভিয়ারগুলো। নন ভার্বাল মানে আমাদের যে অবাচনিক মুখের ভাষা, তাকানো, মুখে একটু হাসি রেখে কথা বলা এবং ওদের দিকে একটু ঝুঁকে কথা বলা, এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে হয়। পাশাপাশি হচ্ছে সহমর্মিতার কতগুলো ভাষা থাকতে হয় কথা বলার সময়, কারণ আমরা সহমর্মিতাকে, সেটা তুমি এখানে প্রোগ্রামে বললে একটু মুশকিল হবে বোঝা। হ্যাঁ, বোঝাটা মুশকিল হবে। হ্যাঁ, সহমর্মিত হওয়াটা তো অনেক কঠিন, অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এবং
আরেকটা ব্যাপার হচ্ছে মানে তুমি যেটুকু শুনেছো তোমার পারসেপশন কি হচ্ছে, মানে তোমার বলার কি করবে সেটার চেয়ে তুমি কি বুঝলে, এটা থেকে বুঝলাম হচ্ছে যে এখানে যোগাযোগের ক্ষেত্রে একটা ইন্টারপার্সোনাল যে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বাচ্চাদের সাথে বাবা মায়ের, এবং কোয়ালিটি টাইম বিশেষ করে বাবা মিস করছেন, কথা বলেননি আমাদের সাথে। হ্যাঁ, তো এই জায়গাটাই হচ্ছে পরিবারটা নিয়ে যদি যোগাযোগের ব্যাপারগুলো নিয়ে কাজ করা যায়, অ্যাটলিস্ট হচ্ছে ফ্যামিলি কাউন্সিলিং এর বসে ওই সমস্যাটা সমাধান করা যেতে পারে, অথবা ইদানিং কিন্তু ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের কমিউনিকেশন রিলেটেড ভিডিও পাওয়া যায়। উনি যেহেতু অনেক এই ব্যাপারগুলো খোঁজাখুঁজি করেন, এগুলো দেখেও উনি হচ্ছে পরিবারের সাথে ভালো একটা কমিউনিকেশন পাচ্ছেন। মেয়ে বলবে যে এআই এর কাছ থেকে শুনে নাও, হতে পারে। তো আমি দুষ্টামি করেছি, এখন এআই তো আসলে অনেক কিছু বলেও, আবার সবগুলো যদিও ভ্যালিড না, কিন্তু অনেক কিছু বলেও, ভালোই বলে, খারাপ বলে না। সো এগুলো করতে পারে। এবং হচ্ছে মোট কথা জাস্ট আমি দুটো কথা বলবো, যে বলার চেয়ে শোনার প্রবণতাটা বাড়াতে হবে, কারণ বাচ্চারা হোক বা পরিবারের লোকজন হোক, ওরা কেউ যদি ওদের কথা শোনে তাহলে সম্পর্কটা ভালো করে, এবং তাদের মতো করে আসলে উপদেশ দিতে, মানে কথা বলতে হবে। আমরা যখন উপদেশ দেই তখন হয় কি, তখন আমার চিন্তা থেকে দেই, আরেকজনকে নিতে পারবে কিনা উপদেশটা বাচ্চারা খুব বিরক্ত শুনতে। যখন আমাদের কাছে আসে তখন বলে যে আই হোপ আপনি আমাকে কোনো অ্যাডভাইস করবেন না, বিকজ আই এম ফেড আপ অফ লিসনিং টু অ্যাডভাইস। মানে ওরা মানে একদম ভর্তা হয়ে যায় উপদেশ, মানে আমরা আসলে এত উপদেশ দিয়ে ফেলি, ওটা কিন্তু সন্তানদের ভালো লাগে না আসলে। মানে ওদের সাথে যোগাযোগটা অন্যভাবে করা, ওদের মুখের ভাষা বুঝতে চেষ্টা করা, ওদের চোখের ভাষা বুঝতে চেষ্টা করা, এই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে যে খুব জরুরি। আমার যেটা মনে হচ্ছে আসলে আমরা একটা মানে বাবা যেভাবে দেখছেন যে উনি কি ভুল করলেন, উনি হয়তো বাচ্চাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলেন হঠাৎ করে, যে এতদিন ভালোই চলছিল, হঠাৎ করে বাচ্চা কথা শুনছে না, মোবাইলে থাকছে, কিছু বললে তর্ক করছে, মানে গুরুত্ব দিচ্ছে না। ওয়াইফের সাথে একটু দূরত্ব বোধ করছেন, বলছেন যে মেনোপজের সময় হয়েছে হয়তো ওয়াইফের সঙ্গে সবকিছুই ওনার কোথায় ভূমিকাটা ছিল এভাবে দেখছেন, একাকিত্ব অনুভব করছেন না। 52 ইয়ার্স ওল্ড, এবং পরিবারের একটা সান্নিধ্য চাচ্ছেন। উনি বলছেন যে আমি বেড়াতে যাব, চলো বেড়াতে যাই, কাউকেই কানেক্ট করতে পারছেন না, মনে হচ্ছে যে যার মতো। ওয়াইফ হচ্ছে এখানে একটু ইন্ট্রোভার্ট, যার জন্য ইন্ট্রোভার্ট যারা থাকেন তাদের কিন্তু ভেতরগতভাবে অ্যারাউজাল লেভেলটা কিন্তু বেশিই থাকে, যার ফলে আমরা অনেক সময় মনে করি এক্সট্রোভার্টদের বেশি থাকে, মানে মনে করি যে এক্সট্রোভার্টদের অ্যারাউজাল লেভেলটা বেশি। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টটা যদি একটু বুঝিয়ে বলো। আচ্ছা, ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা অন্তর্মুখী, বাংলায় যেটা বলি, যে তারা হচ্ছে যে একটা ছুটির দিন চুপচাপ বসে থাকতে পছন্দ করবে, নিজের মতো করে ঘুমাবে, একটু রেস্ট নেবে। হ্যাঁ, মানে লোকজনের সাথে বেশি কথা বলা খুব বেশি কেন করে না, কারণ তাদের ভেতরে একটা মানে অপটিমাম লেভেল অফ অ্যারাউজাল আছে। হ্যাঁ, মানে কেমন লাগছে। তো যেমন ধরো কেউ রোলার কোস্টারে চড়তে খুব পছন্দ করে, কেউ কিন্তু ভুলেও যাবে না, কারণ রোলার কোস্টারে যিনি যেতে পছন্দ করে তিনি কিন্তু বহির্মুখী, তিনি এক্সট্রোভার্ট, তিনি গল্প করতে পছন্দ করেন, তিনি একটা মুভি দেখলেও কারোর সাথে শেয়ার করতে পছন্দ করেন। তার ভেতরে আসলে অ্যারাউজাল লেভেলটা কম থাকে। তো উনি অপটিমাম লেভেলে যাওয়ার জন্য এই স্টিমুলেশনগুলোর দরকার হয়, মানে কারোর সাথে গল্প করা, রোলার কোস্টারে চড়া, ঘুরতে যাওয়া, নৌকা ভ্রমণ, এগুলো। আর যার বেশি থাকে সে বরঞ্চ একটু কাম থাকতে চায়, এমনিই বেশি, তার মধ্যে আবার জ্ঞানজাম, একদমই তার পছন্দ হয় না, তখন সে একটু রেস্ট নিতে চায়, সে নিজের মতো থাকতে চায়। মানে একটু যদি তুমি খুব সায়েন্টিফিক ভাষা ব্যবহার করছো, তো মানে আমার ভেতরে অ্যারাউজাল বেশি না কম আমি বুঝবো এটা আসলে বোঝা যায় তার অ্যাক্টিভিটি দেখে। তো সেটাই বললাম, তুমি বললে যে সে তো ভাবছে এমনি বেশি, আমি আর বেশি চাই না, তো সে তো বুঝতে পারে না যে এমনি বেশি, সেটা তো বলছি না, বলছি যে তার কাছে ভালো লাগে না, তার ভেতর দিক থেকে মানুষজনকে তার ভালো লাগে না। আর এমনি বেশি সেটা আমি বলছি যে কারণ সে ইন্ট্রোভার্টদের সায়েন্টিফিক্যালি বায়োলজিক্যালি অ্যারাউজাল লেভেল বেশি থাকে।
তো সেটা তো সে জানে না, কিন্তু এটা আমি বলছি যে তাদের বেশি এমনি বেশি থাকে, তার মধ্যে এই গ্যাঞ্জামগুলো তাদের পছন্দ হয় না, কিন্তু সে জানে যে আমার তো এগুলো ভালো লাগে না। ওয়াইফ কিন্তু বলেছে যে তুমি বাসায় থাকো, রান্না বান্না করি, বাসায় থাকো, বেড়াতে যেতে হবে কেন? এটা যে মেনোপজের জন্য বলেছে তা না, উনি কিন্তু প্রথম থেকেই বললেন যে উনি বেড়াতে যেতে চায় না, আবার ইনি কিন্তু যেতে চান, সবার সঙ্গ চান আসলে। তো যাই হোক, এটার চেয়ে বড় কথা যে এই জায়গাটা একটু মানে উনি নিঃসঙ্গ বোধ করছেন, মনে করছেন সবাইকে শুনছেন না, এটা ওনার নিঃসঙ্গতা, উনি কিন্তু বেশি পার্সোনালি নিচ্ছেন। এখানে আরেকটা জিনিস আমরা মিস করছি যে একটা বাচ্চা কিন্তু টিনেজে তাদের কিন্তু মানসিক শারীরিক বিভিন্ন পরিবর্তন হয়, সেখানে কিন্তু বাবা মার সঙ্গ অতটা ভালো লাগে না, তার মধ্যে সে হচ্ছে মোবাইলে বেশি সময় থাকতে মোবাইল, ল্যাপটপ এগুলোতে থাকতে পছন্দ করে। যারা এটাতে থাকে তখন তাদের কিন্তু মনোযোগের স্প্যান কমে যায়, তাদের মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, তাদের হাই রেজুলেশনের জিনিস যদি দেখি, আমি 9D একটা মুভি দেখলাম, এরপর যদি ওই মুভিটাই নর্মাল দেখি আমার কিন্তু ভালো লাগবে না। ঠিক সেরকম আমি হাই রেজুলেশনের শব্দে স্ক্রল করে করে বিভিন্ন বিষয় দেখছি, তখন কিন্তু সাদামাটা বইয়ের পড়া আমার ভালো লাগবে না, যার জন্য মনোযোগটা কমে যাচ্ছে। তো মানে এটার জন্য ওরা দায়ী না, এটা ওরা দায়ী না, কিন্তু এই ব্যাপারগুলো ঘটছে। কিন্তু এই যে যন্ত্রের ব্যবহার, মেজাজ খিটখিটে, টিনেজ, এইটার একটা ক্রাইটেরিয়া, এগুলো মিলিয়ে বাচ্চাটা কিন্তু নিজেই ঘরে ঘরেই এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু বাচ্চাটা নিজেই কিন্তু, যারা খুব গুড প্যারেন্টিং করছেন তাদের বেলা বাচ্চাদেরও কিন্তু যদি সে মোবাইলে বা ল্যাপটপে বেশিক্ষণ থাকে এভাবে, কিংবা যদি সে টিনেজার বাচ্চা হয়, তাহলে তার মধ্যে পরিবর্তনগুলো হবে। তাহলে কিন্তু বাবা করছেন কি, এই ব্যাপারগুলোতে মনে করছেন যে আমার কোথায় ঝামেলা হচ্ছে, আমি মনে হয় সময় দেই নাই, আমার আরো বন্ধু হওয়া দরকার ছিল, এই ব্যাপারগুলো একটু নিজের উপরে নিয়ে নিচ্ছেন। তাহলে আমাদের এটা ভাবতে হবে যে না, পুরোটাই আমার জন্য হচ্ছে না, সেটা একটা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে পারি নাই, গড়া এখনো সম্ভব। এখন আমরা অনেক সময় হয় কি যে ভুলগুলো শুধু দেখি, বাচ্চা এর মধ্যে ভালো কি করছে সেটা দেখি কিন্তু বলি না, ভুলগুলো বলি। হ্যাঁ, যেমন ওই যে ফাইন গার্ডেনিং এর মতো, যে আমি গার্ডেনটা একদম সুন্দর সুন্দর ফুলই হবে, শুধু সব আগাছাগুলো উপরে ফেলবো, কোনো কিছু থাকতে পারবে না, বিষয়টা এরকম হয়ে যায়। যে তখন হয় কি, ভুলগুলো তোলার জন্য যুদ্ধে লেগে পড়ি, কিন্তু ওর মধ্যে যে ভালো জিনিসগুলো আছে ওগুলো বলি, বাহ তুমি তো খুব ভালো, প্রযুক্তির দিক থেকে তুমি এআই জানো, আমি তো জানি না, কেমনে করো, আমাকে একটু দেখিয়ে দাও তো। মানে এভাবে যদি ওকে প্রশংসা করা হয় বা ও যেগুলোতে ইন্টারেস্ট ফিল করছে সেখানে যদি কথা বলা হয়, দেখা যাবে যে সম্পর্কটা ঠিক হচ্ছে। যখন সম্পর্ক ঠিক হবে তখন কিন্তু বাবার কথা সে শুনবে। আমরা একটু শেষের পর্যায়ে চলে এসেছি, তার মানে তুমি শেষ কথাটা এটাই বলে যে সম্পর্কটাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। জিয়ানুর, তুমি আজকের বিষয়টা নিয়ে কিছু বলার সুযোগ পাও, 1 মিনিটের মধ্যে যদি একটু বল। হ্যাঁ, আমরা তো দেখলাম যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা থাকে তাদের হচ্ছে মেয়েদের উপর, বিশেষ করে আপনি বলতে চাচ্ছিলেন যে মেয়েদের উপর একটা দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব পড়ে, যদি মায়ের থাকে সেটা মেয়ে সন্তানের উপর পড়ে। তো এই ক্ষেত্রে এখন আমাদের কথা হচ্ছে যে কিভাবে এই মেয়েরা নিজেকে হেল্প করতে পারে, মেয়ে সন্তানটা নিজেকে হেল্প করতে পারে। প্রথম ব্যাপারটা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি সম্পর্কে যদি উনি জানতে পারে, বুঝতে পারে, তাহলে ওনার মধ্যে একটা সহমর্মিতা ডেভেলপ করবে মায়ের প্রতি, বুঝতে পারবে যে মানে মেয়ে সন্তানটি যদি এটা নিয়ে আরো একটু পড়াশোনা করে, হ্যাঁ এডুকেট করে, তাহলে বুঝতে পারবে যে মাটা ইচ্ছে করে এটা করতেছে না, এটা আসলে সমস্যার কারণে করছে, তাহলে ওনার এই কষ্টটা একটু কমে যাবে। আরেকটা ব্যাপার হয় কি, এইসব মেয়েরা পরবর্তীতে নিজেকে খুব সেলফ ব্লেম করে, কারণ সেলফ স্টিমটা লো হওয়ার কারণে। এখানে সেলফ ব্লেমটা থেকে বের হওয়ার জন্য ফরগিভনেস কিছু প্র্যাকটিস আছে, এগুলো করে নিজেকে আসলে বের করা। পাশাপাশি হচ্ছে নিজের দোষ না ধরা বা কারো দোষ না ধরা, স্থির হওয়া, এই ব্যাপারগুলো বেশ কিছু ব্যাপার করে আসলে নিজেকে ভালো থাকার একটু হেল্প করতে পারে। শেষ করি আমরা, সময় একদম শেষ। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আমাদের কথায় কথায় সময় শেষ হয়ে গেল, আবার দেখা হবে আশা করছি ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নেবার পালা। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা
যখন পরিবারে থাকি বা বন্ধু বান্ধবের সঙ্গে থাকি তখন বোধহয় আমরা একটু নিজেকে কম চিনতে পারি। আমরা সবচেয়ে বেশি চিনতে পারি যখন আমরা ভালোবাসা বা প্রেমের সম্পর্কে ঢুকি, তখন মনে হয় নিজেকে একটু ঘুরে দেখাটা বেশি করে হয়। এবং সেটা কেন হয়, প্রেমের সম্পর্কে গিয়ে বা ভালোবাসার সম্পর্কে গিয়েই কেন আমাদের নিজেকে দেখাটা বেশি সম্ভব হয়, সেটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।